লজিক, কিছু এর ভিতরে কিছু স্পেসিফিক কারণের উপর থাকে। Ben ne fazla istiyorum. Zaten bu fazla istiyorum. কমার্শিয়াল ফিড, ঠিক আছে, বা ফিড মিলে যে খাবারটা বানানো হয় সেটাকে বলা হয় কমার্শিয়াল ফিড। আর কমপ্লিট ফিড কাকে বলা হয়? যে ফিডের মাধ্যমে অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট অথবা একটা ইনগ্রেডিয়েন্টের মাধ্যমে যদি আমরা সোল রেশন ক্যাপেবল হয় প্রোভাইড করার মতো, সেটাকে বলা হয় কমপ্লিট ফিড, ঠিক আছে। কনসেন্ট্রেট ফিড আমরা সবাই জানি যে দানাদার খাদ্যকে কনসেন্ট্রেট ফিড বলা হয়, যেখানে ফাইবার থাকবে কম, টেরিয়ান থাকবে বেশি, টোটাল ডাইজেস্টেবল নিউট্রিয়েন্ট থাকবে বেশি।
কনডেন্সিং কি? এই যে আমরা দুধকে কনডেন্স করে কনডেন্স মিল্ক বানাই না, এটাই হচ্ছে কনডেনসেশন, অর্থাৎ ময়েশ্চারকে রিমুভ করে যখন আমরা কনডেনসেশন করবো সেটাকে বলা হয় কনডেন্সিং। কন্ডিশনিং হচ্ছে একটা স্টেজ যেটা পিলেটিং এর ক্ষেত্রে করা হয়। পিলেটিং বলতে কি, ফিড মিলিং ইন্ডাস্ট্রিতে আমরা পেলেট ফিড তৈরি করি। সেই পেলেট ফিড তৈরি করার জন্য এই যে আটাকে যখন রুটি বানানো হয় তখন খেয়াল করে দেখবা যে যখন গরম পানি দিয়ে খামির বানানো হয়, এই খামিরটা কিন্তু এক ধরনের কন্ডিশনিং, অর্থাৎ গরম পানি যখন আমি আটার মধ্যে দিই সেখানে কিছুটা জিলেটিনাইজেশন হয়, এই জন্য একটা আঠালো আঠালো হয়ে যায়। এই যে পদ্ধতিটা, এটাকে বলা হয় কন্ডিশনিং। আর যেটাকে করা হয় সেটাকে বলা হয় কন্ডিশন, আর যেটা দিয়ে করা হয় সেটাকে বলা হয় কন্ডিশনার। যেটা দিয়ে আমরা করি, আমরা চুলের ক্ষেত্রে কিন্তু কন্ডিশনিং করে থাকি, তাই না? একটু নরম করার জন্য বা একটু ইয়া করার জন্য আমরা কিন্তু কন্ডিশনার ইউজ করে থাকি। কুলিং আমি আর বলবো না। ক্রাম্বল হচ্ছে পেলেট ফিডটাকে মুরগির বাচ্চার জন্য, আর্লি স্টেজের মুরগির জন্য যে খাবারটা তৈরি করা সেটাকে বলা হয় ক্রাম্বল বা ক্রাম্বলিং ফিড, ঠিক আছে? ডিহালিং হচ্ছে, এটা আমি অলরেডি বলেছি যে একটা খোসাটাকে ছাড়ানোটাকে হচ্ছে ডিহালিং বলা হয়, ডিহাইড্রেটেড ডায়েট। এরকম অনেকগুলো আছে, তোমরা একটু পড়ে পড়ে দেখো, ঠিক আছে? পড়ে দেখলেই আমার মনে হয় এটা বুঝতে পারবে। সাইফুল, আমি তোমাকে এটা পাঠিয়ে দিয়েছি সবগুলা, ঠিক আছে? সো এরকম, এটা একটু বড়, এটা 6 পৃষ্ঠার, তোমার টার্মিনোলজি গুলো এটা তোমার প্রথমে লিখতে হবে, ঠিক আছে? তো এটা নিয়ে আর বেশি কথা না বলি, সেকেন্ড আমরা যাই। সেকেন্ড হচ্ছে স্টাডিয়ন, ব্লক, ফ্লোচার্ট এন্ড ফ্লো ডায়াগ্রাম। তোমাদের ফিড মিলিং ইন্ডাস্ট্রি পড়াইছে না? কি পড়াইছে? শহীদুল স্যার না? স্যার পড়াইছি, সত্যি করি স্যার। আচ্ছা, তোমাদের তাহলে ব্লক, ফ্লোচার্ট এবং ব্লক ফ্লো ডায়াগ্রাম পড়াই ফেলছে, তাই না? এটা তো পড়াইছে, তাই না? স্যার এত ডিটেইলসে পড়াই নাই। আচ্ছা, এটা তো ডিটেইলসে পড়তেই হবে। ফ্লো চার্ট হচ্ছে যে একটা ফিড মিলে তোমার যে কাজগুলা চলে, যে কাজগুলা হয়, সেই কাজগুলার একটা হচ্ছে বিভিন্ন ফ্লোতে চলে, তাই না? এখন বিয়েতে কি গায়ে হলুদ আগে হয় না বৌভাত আগে হয়? গায়ে হলুদ। যদি গায়ে হলুদ পরে হয় কেমন হবে? স্যার ভালো হবে না। কেন ভালো হবে না? আমি গায়ে হলুদ বিয়ের পরে বউ স্বামী দুজন মিলে একসাথে বসে গায়ে হলুদ করবো, ভালো হবে না? হ্যাঁ, স্যার ঠিক হবে। হ্যাঁ, এটা ইউনিক হবে, ভালো হবে, তাই না? ভালো হবে না, কারণ হচ্ছে যে এটা একটা প্রসেস আছে, প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস আছে, ঠিক আছে? তো ফ্লো চার্টে কম্পাউন্ড ফিডের একটা প্রত্যেকটা প্রসেসের মাধ্যমে কিন্তু সেটা ফিডটা একটা স্টেপ থেকে আরেকটা স্টেপ, আরেকটা স্টেপ থেকে আরেকটা স্টেপে হয়ে যায়। এর মাঝখানে কোনো একটা ব্যত্যয় ঘটলেই কিন্তু স্টেপটা কমপ্লিট হবে না। তো তোমরা যদি দেখো, এখানে দেখতে পাবো যে প্রথমে র ম্যাটেরিয়ালটা কি করা হয়, রিসিভ করা হয়। একটা ফিড মিলে একটা র ম্যাটেরিয়ালকে ফার্স্টে রিসিভ করা হয়। প্রত্যেকে রিসিভ করা হয় একটা ট্রাকে করে, র ম্যাটেরিয়াল গেটে আসে, ফিড মিলের গেটে আসে, ঠিক আছে? গেটে আসার পরে সেখানে কিছু কিছু প্রাইমারি টেস্ট হয় যে তার ময়েশ্চার ঠিক আছে কিনা, কোনো পোকামাকড় আছে কিনা। এসব দেখার পরে যদি ঠিক হয় তাহলে সে গেটে ঢোকার অনুমতি পায়। গেটে ঢোকার পরে আমি রেকর্ড করতেছি, সমস্যা নাই, আমি রেকর্ড করে পাঠিয়ে দেবো পরে, আমি রেকর্ড করে পাঠিয়ে দেবো পরে। Recording in progress. সো প্রথমে যখন ফিড মিলের গেটে আসে তখন সেটা বাইরে কিছু প্রাইমারি টেস্ট হয়, টেস্ট হওয়ার পরে যখন সেটা পাস হয়ে যায় তখন সেটা ভেতরে ঢোকার অনুমতি পায়। ভেতরে ঢোকার পরেও তাকে ওজন করা হয়। একটা ব্রিজ আছে, ওয়িং ব্রিজ আছে, তো ব্রিজের উপর দাঁড়িয়ে তোমরা রাস্তাঘাটে দেখবা যে ট্রাকের জন্য আলাদা একটা লাইন থাকে যেখানে ট্রাক ওজন করা যায়, যাতে করে সে তার ক্যাপাবিলিটির বেশি ওজন নিয়ে রাস্তায় চলাচল করছে কিনা। এটার জন্য কিন্তু সরকার কিছু ট্রাফিক কন্ট্রোলে এই রুলস রাখছে যে ওজন নিতে হবে মাঝে মাঝে, তাহলে কিন্তু বোঝা যাবে না যে কতটুকু বেশি নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তার জরিমানা হবে সেই অনুযায়ী। তো এখানেও ফিড মিলে একটা ওয়িং ব্রিজ থাকে, এই ওয়িং ব্রিজের উপর গাড়িটা দাঁড়ায়, গাড়িটার ওজন করা হয়, তারপরে গাড়িটা ভিতরে যায়। ভিতরে যাওয়ার পরে আরো কিছু বেসিক টেস্ট করার পরে যখন সে ফাইনালি অ্যাপ্রুভ পায় যে হ্যাঁ এই র ম্যাটেরিয়ালটা ঠিক আছে, স্যাম্পলের সাথে মিল আছে এবং এটাকে আমরা নিতে পারবো, তো তখনই তাদেরকে ওইখানে ডাম্প করার জন্য জায়গা দিয়ে দেওয়া হয় যে এইখানে আপনি ফেলে দেন। তখন ট্রাকটা ওইখানে ফেলে দেয়, সেই ফেলে দেওয়াটা পরবর্তীতে ওখান থেকে হয় নিচে ওয়্যার হাউসে চলে যায়, অথবা বস্তাটা ওয়্যার হাউসে রাখা হয়, অথবা সাইলোতে সরাসরি কনভেয়ারের মাধ্যমে পাস করে দেওয়া হয়, ঠিক আছে? সো র ম্যাটেরিয়ালটা ট্রান্সপোর্ট করে রিসেপশন থেকে ড্রাইং করা হয়। তারপরে যখন রিসিভ হয়ে গেল, রিসিভ হওয়ার পরে সেটাকে যদি ক্লিনিং করার প্রয়োজন পড়ে তখন সেটাকে ক্লিনিং করা হয়। যদি শুকানোর প্রয়োজন পড়ে, বিশেষ করে ভুট্টাকে অন সিজন যদি কিনো তুমি, তখন আর্লি স্টেজে কিনলে দাম কম পাওয়া যায়। ময়েশ্চার শুকানোর যদি ব্যবস্থা থাকে তাহলে ময়েশ্চারটাকে ড্রাই করে তারপরে সেটাকে আইদার স্টোরেজ করা হয় অথবা প্রসেসিং এ পাঠিয়ে দেওয়া হয়। তো ফিড মিলে যে প্রসেসটা ফলো করা হয় সেটা হলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। মানে তুমি যদি আগে আসো আগে সার্ভ পাবা,
তুমি যদি পরে আসো পরে তুমি যাবা, ঠিক আছে? তো এখানে যখন স্টোরেজ হলো, স্টোরেজ থেকে এখন যদি আমার সেটাকে গ্রাইন্ডিং করার প্রয়োজন পড়ে, এখন আমার যদি ওখানে একদম গুঁড়া গুঁড়া স্যাম্পল আসে, সেটাকে আমার গ্রাইন্ডিং করার দরকার আছে? Guys, না স্যার। আমার দরকার নাই, তাহলে আমি সরাসরি মিক্সিং এ পাঠিয়ে দেবো। কিন্তু যদি আমার গুঁড়া গুঁড়া না থাকে তাহলে কিন্তু আমার গুঁড়া গুঁড়া করতে হবে, গুঁড়া গুঁড়া করে গ্রাইন্ডিং করে। জি, কিছু বলছেন? তো গুঁড়া গুঁড়া করে আমাদের সেটাকে মিক্সিং এ পাঠাতে হবে, গ্রাইন্ডিং করার পরে মিক্সিং এ যাওয়ার পরে সেটাকে কি করতে হবে, যদি আমি প্লেটিং করতে চাই, আমার যদি এই ফর্মেই যদি আমি খাবারটা তৈরি করতে চাই তাহলে মিক্সিং হচ্ছে আমার লাস্ট স্টেজ। আমি যদি ম্যাশ পিট তৈরি করতে চাই তাহলে মিক্সিং হচ্ছে আমার লাস্ট স্টেজ। তাহলে আমি ওখান থেকে সরাসরি ব্যাগে ব্যাগে করে আমি কি করব, আমি পাঠিয়ে দেবো হচ্ছে ব্যাগের ব্যাগ ফিলিং এ, ব্যাগ ফিলিং থেকে ব্যাগ স্টোরেজ, ব্যাগ স্টোরেজ এ ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট থেকে ফার্মে অথবা কি করব, বাজারে বিক্রির জন্য পাঠিয়ে দেবো। বা যদি আমার উদ্দেশ্য হয় আমি পেলেট তৈরি করব অথবা আমি ম্যাশ ক্রাম্বল তৈরি করব, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে আমার কন্ডিশনিং এ পাঠাতে হবে যাতে খামিরটা তৈরি হতে পারে। খামিরটা তৈরি হওয়ার পরে সেটাকে পাঠাতে হবে প্যালেটিং এ, প্যালেটিং এ যাওয়ার পরে ছোট ছোট ফুটা দিয়ে এই খাবারগুলা প্রচন্ড প্রেসারে বের হবে, তখন সেটাকে কাটে ঠান্ডা করা হয়। ঠান্ডা করার পরে যদি আমার পেলেটি লাস্ট স্টেজে হয় তাহলে এখান থেকে সরাসরি চলে যাবে ব্যাগ স্টোরেজে, ঠিক আছে, বা ব্যাগ ফিলিং এ। এরপরে যদি আমার ক্রাম্বলিং করার দরকার হয় তাহলে কুলিং করার পরে আমি ক্রাম্বলিং করবো, অর্থাৎ পেলেটটাকে আরো ছোট ছোট টুকরা করে কেটে তারপরে সেটাকে আমি ব্যাগ স্টোরেজ করবো বা বাল্ক স্টোরেজ করবো। আমি সেটাকে সাইলোতেও স্টোরেজ করতে পারি, অথবা আমি বাল্ক কনভেয়ার করে বড় ট্রাকে করে পাঠা দিতে পারি, অথবা ব্যাগে বানায় 50 কেজি বা 25 কেজির বস্তা বানিয়ে আমরা সেটাকে বিক্রির জন্য ব্যবস্থা করতে পারি, অথবা ফার্মে ডেলিভারি দিতে পারি। এই যে প্রসেসটা, এই যে ফ্লো চার্টটা একটার পর একটা একটার পর একটা আসলো, এটাকে বলা হয় ব্লক ফ্লো চার্ট, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে ইনগ্রেডিয়েন্ট গুলা বিভিন্ন অপারেশনের মাধ্যমে যাবে, তাহলে in every feed mill therefore essential function are performed by executing a combination of operation in a certain sequence. This sequence is known as block flow chart. এখন এটা হচ্ছে ব্লক ফ্লো চার্ট। এখন এই ব্লক ফ্লো চার্টটাকে যখন তোমরা ছবির আকারে দেখাবা, ছবি আকারে, যে একটা স্মল স্কেল ফার্মারে কি হয়, প্রথমে রিসেপশন হয়, আমার কার্সারটাকে দেখা যাচ্ছে? আচ্ছা, যখন আমার কার্সার আছে, যখন আমার রিসেপশনে রিসিভ হয়, ঠিক আছে, এরপরে সেটা যায় হচ্ছে সাইলোতে, সাইলোতে যাওয়ার পরে সেটা আসে গ্রাইন্ডারে, এটা হচ্ছে গ্রাইন্ডার, জি ফর গ্রাইন্ডার। গ্রাইন্ডিং হওয়ার পরে সেটা চলে যায় হচ্ছে আমার মিক্সারে, এই যে মিক্সারে, ঠিক আছে, মিক্সার থেকে চলে যায় হচ্ছে আমার আইদার কন্ডিশনিং এ, এই যে কন্ডিশন, এটা হচ্ছে কন্ডিশনিং, এরপরে চলে যায় হচ্ছে পেলেটিং এ। আর H2 মানে হচ্ছে হপার, ঠিক আছে, এরপরে হোল্ডিং বিন বা হপার বিন বলা হয়। এরপরে পেলেট হওয়ার পরে সেটা চলে যায় কুলারে, কুলারে কুল ডাউন হওয়ার পরে সেটা এখানে ব্যাগ স্টোরেজে, ব্যাগ স্টোরেজ হয়, ঠিক আছে? বোঝা গেছে? হপার কি স্যার? হপার হচ্ছে যেখানে মনে করে এখানে আমার মিক্সিং হয়ে গেল, মিক্সিংটা হওয়ার পরে আরেকটা প্রসেসে যাওয়ার আগে তাকে একটা জায়গায় তো সংরক্ষণ করতে হবে, তাই না? পুরাটা আসার পরেই না আমি তাকে মানে বাইর করবো। তো এই হোল্ডিং বিনে এখানে সে জমা হয়, এখানে যখন কমপ্লিটলি জমা হয়ে গেল তখন এই মুখটা ওপেন হয়ে যায়, তখন সে কন্ডিশনারে চলে যায় বা তখন সে মিক্সারে চলে যায়। অর্থাৎ হপারটা হলো যেটা দিয়ে মানে খাবারটা ধরবে, ধরে সে একটা সময় ধরে রাখবে যে হ্যাঁ ওটা শেষ হোক তারপরে এটা পাঠাবো, বুঝো নাই? এটাই হচ্ছে হপার। জি স্যার। ওকে, এরপরে আমরা যদি যাই আচ্ছা, এরপরে আমরা দেখবো যে বড় একটা যদি ফিড মিল হয়, যদি বড় একটা ফিড মিল হয় সেক্ষেত্রে কি ঘটনা ঘটে? বড় ফিড মিলতে যেটা ঘটনা ঘটে সেটা হলো যে দেখো, আচ্ছা, বড় ফিড মিল বলতে কি হয়, এই যে এখানে রিসেপশনে রিসিভ ট্রাকটা রিসিভ হওয়ার পরে টেস্ট করার পরে যখন সে ওকে মার্ক পাইলো তখন সে এইখানে হপার বিনে খাবারটাকে ফেলে দেয়। আর এই যে লম্বা লম্বা জিনিসগুলো দেখতেছো না, এই যে এগুলা এগুলো দেখতে পাচ্ছ? জি স্যার। এগুলা এগুলা হচ্ছে বাকেট এলিভেটর, এগুলার নাম হচ্ছে বাকেট, BUCKET, বাকেট এলিভেটর। অর্থাৎ বাকেট লাগানো থাকে, ওটার মধ্যে বাকেট লাগানো থাকে, সেই বাকেট গুলা একটা একটা করে উপরে ওঠে, যখন সে ঘুরে
তখন সে খাবারটা তুলে দেয়, দিয়ে আবার সে নিচে আসে, আবার সেইভাবে ঘুরতে থাকে। ঠিক আছে, এটাকে বলা হয় বাকেট এলিভেটর। ঠিক আছে, এরপরে কি হয়, খাবারটা এখানে রিসিভ করার পরে আমি বাকেট এলিভেটরতে উপরে চলে গেল। এইখানে একটা মোটর আছে, যে মোটরটা এইখানে দুইটা সাইলো পিন আছে, দেখতে পাচ্ছ দুইটা সাইলো পিন আছে। এই সাইলো পিন 1 সাইলো পিন 2 তে খাবারটা তাদের প্রয়োজন মতো সেন্সর অনুযায়ী এখানে জমা হয়। ঠিক আছে, জমা হওয়ার পরে এখন যেটা গ্রাইন্ডিং হওয়ার দরকার আছে, এটা গ্রাইন্ডিং হওয়ার জন্য গ্রাইন্ডারে চলে আসে। ঠিক আছে, গ্রাইন্ডারে চলে আসে এবং গ্রাইন্ডিং হয়। গ্রাইন্ডিং হওয়ার পরে যেটা গ্রাইন্ডিং হওয়ার দরকার নেই, সেটা গ্রাইন্ডিং ছাড়াই সরাসরি অটোমেটিক্যালি এখানে চলে যায়। এই খাবার দুটো এখানে চলে আসার পরে এইখান দিয়ে আবার বাকেট এলিভেটর দিয়ে উপরে উঠে আবার এখান দিয়ে ডিস্ট্রিবিউট হয়। ঠিক আছে, এখানে একটা খাবার জমা হয়, এখানে একটা খাবার জমা হয়, এখানে একটা ইনগ্রিডিয়েন্ট জমা হয়, এখানে একটা ইনগ্রিডিয়েন্ট জমা হয়, এভাবে বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট জমা হয়। জমা হওয়ার পরে সবগুলাকে 1 বাই 1 এই মিক্সারে কি করা হয়, পুট করা হয়। মিক্সারে পুট করার পরে সেগুলো মিক্সড হওয়ার পরে যদি আমার এইখানেই ম্যাশ ফিট কাজ শেষ হয়ে যায়, তাহলে এখানে একটা ডাম্পিং ব্যাগ থাকে যেখানে খাবারটা পড়তে পারে। আর যদি এটাকে আমি কন্ডিশনিং করে পেলেটিং করতে চাই, তাহলে সেই খাবারটা আবার এখান দিয়ে পাস হয়ে বাকেট এলিভেটরের উপরে যায়। এই যে কন্ডিশনিং হয়ে পেলেট মেশিন দিয়ে পেলেট হয়ে তারপরে এখানে কুলিং হবে, ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পরে এই যে এইখানে আমি ব্যাগটার মধ্যে খাবারটা রিসিভ করব এবং এইখানে আমি সিলিং করে এখানে খাবারটা আমার কমপ্লিট ফিড আমি একটা পাস্তায় রেডি করবো। তো এটা হচ্ছে একটা বড় ফিড মিল, যেখানে অনেকগুলো সাইলো, ছোট ছোট সাইলো বিন থাকে। তারপরে সেগুলো সেন্সর দিয়ে কন্ট্রোল করা হয়। তোমাদের যদি আমি ফিড মিল জুড়ে নিয়ে যেতে পারি তাহলে দেখাতে পারবো। ঠিক আছে, যে কিভাবে একটা সাইলো বিন দিয়ে কিভাবে খাবার পাস হয়, কিভাবে কি হয়। ঠিক আছে, জি স্যার। ওকে, এতটুকু কোনো কোয়েশ্চেন আছে কারো? কোনো কোয়েশ্চেন আছে কারো? আমরা কি বুঝতে পারছি? তাহলে স্যার ম্যাশ ফিডে আমাদের এখানে কন্ডিশন করা লাগবে না। আচ্ছা, কি বলা? ডিজাইন হলে আমাদের কন্ডিশনিং করতে হবে। পেলেটিং এর প্রিরিকুইজিট হলো কন্ডিশন। পেলেটিং কন্ডিশনিং ছাড়া হবে না। এখন কন্ডিশনিং মেশিন দিয়ে করবা কি মেশিন দিয়ে করবা সেটা ডিফারেন্ট থিং, বাট পেলেটিং এর রিকুইজিশন হলো কন্ডিশনিং। ভালো পেলেট বানাইতে হলে তোমার কন্ডিশনিং করতে হবে। তোমাকে আমি যদি বলি আটা দিয়ে তুমি রুটি বানাতে পারবা? শুধু আটা দিয়ে রুটি বানাতে পারবা? না স্যার, পানি লাগবে। পানি লাগবে। পানি দিয়ে তুমি কি করতেছো? ডিলাটিনাইজেশন করতেছো, কন্ডিশনিং করতেছো। এটা এক ধরনের কন্ডিশনিং। ঠিক আছে, আর তুমি গরম পানি দিয়ে আটা পানিতে রুটি বানাতে পারবা, ঠান্ডা পানিতে রুটি বানাতে পারবা। কিন্তু তোমার ঠান্ডা পানি রুটি আর গরম পানি রুটি কি এক হবে? না স্যার, এক হবে না। সো এটা একটা ডিফারেন্ট। পেলেটের জন্য প্রিরিকুইজিট হলো কন্ডিশনিং করতেই হবে, মাস্ট। ঠিক আছে, জি স্যার। শাওন, জি স্যার। শাওন তুমি আমাকে বলো, এই যে এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম কি? স্যার ওইখান থেকে তো আমরা দেখলাম স্যার, যদি ওই মেশ টাইপের খাবার দরকার হয় তাহলে ওইখানে একটা এই মেশিনটার নাম কি? মেশিনটার নাম কি? স্যার মেশিনটার নাম স্যার খেয়াল করতে পারতেছি না। না, তাহলে কেমন হবে? পারতে হবে না এগুলা? এটার নাম হচ্ছে মিক্সার। ঠিক আছে, জি স্যার। মনে রাখতে হবে তো। আচ্ছা, মিম আছো? ঠিক ঠিক। স্যার কিন্তু ওইটা এখন কোন মিমটা দেখলাম, কোন দিকে দেখলাম? দাঁড়াও, 02 এর মিম। জি স্যার। আচ্ছা, মিম তুমি বলো যে এই যে এই মেশিনটার নাম কি? বলো। স্যার গ্রাইন্ডার। হ্যাঁ, গ্রাইন্ড তো এখানে, গ্রাইন্ডার এখানে সবার আগে গ্রাইন্ডার, তারপর হচ্ছে মিক্সার, তারপর হচ্ছে কন্ডিশনার, তারপরে কি এটাই স্যার। পেলেট। Recording in progress. হ্যাঁ, ছবি আঁকতে হবে, পরীক্ষা আসতে পারে। স্যার নিচের ছবিটা আঁকতে হবে স্যার। হ্যাঁ, এই ছবিটা এত সহজ।
এই ছবিটা আঁকা না অনেক সহজ, তোমরা তো কঠিন মনে করতেছো। একেবারে এইভাবে হুবহু হইতে হবে না, কিন্তু যেন বোঝা যায় যে এটা গ্রাইন্ডার, এটা মিক্সার, এটা প্লেটার। এই যে এরকম একটা আয়তাকার রাখবা, দিয়ে এরকম করে ঘর বানাবা, ঠিক আছে? স্যার ওইটা সমস্যা না স্যার, ওই যে মিক্সচার মিক্সার বা বিলেন্ডার বা এই যে মানে রোটার জন্য রোটার গুলো বোঝা যায় যেটা মিক্সার। হ্যাঁ, আঁকা যাবে, আঁকা যাবে। মানে বক্স করে যদি লিখে দেয় স্যার গ্রাইন্ডার বা মিক্সার, এই ক্ষেত্রে লিখে তো দিবাই, কিন্তু যেন দেখেও যেন বোঝা যায় যেটা গ্রাইন্ডার, ঠিক আছে? এটা যেরকম মিক্সার এরকম গোল গোল রোটারি বাল থাকবে, আমরা যখন পড়াবো তখন দেখতে পাবা, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, পুরোটা শেষ করলে বুঝতে পারবা, আগে ভয় পেও না, ঠিক আছে? ওয়েট করো। আচ্ছা, দুইটা গেল, ঠিক আছে? এরপরে 3 নম্বরে দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, বলতেছে যে আমরা যে ফিড মিলে ফিড বানাবো, সেই ফিড বানানোর জন্য আমাদের কি লাগবে? ফিড ইনগ্রেডিয়েন্ট লাগবে। এখন কোনটা কতটুকু লাগবে সেটা কিন্তু আমার জানতে হবে, ঠিক আছে? তো এটা বাজারে কোনটা অ্যাভেলেবল, কোনটা বেশি অ্যাভেলেবল, কোনটা কম অ্যাভেলেবল, সেটা জানার জন্য এই একটা টেবিলে যথেষ্ট। এই পুরো পেপারে শুধু একটা টেবিলে আছে, আর কিছু নাই, ঠিক আছে? তো এই টেবিলে বলা হচ্ছে যে ভিটামিন, মিনারেলস বা এডিটিভস টাইপস এর যে ইনগ্রেডিয়েন্ট গুলো, এগুলো সবচেয়ে, এদের ভেরিয়েশন সবচেয়ে বেশি। 100 থেকে 120টা গোটা মার্কেটে 100 থেকে 120টা ইনগ্রেডিয়েন্ট অ্যাভেলেবল। তো সেটা মাত্র কত পার্সেন্ট লাগে দেখো তো? 1 থেকে 4% লাগে, দেখছো? অর্থাৎ প্রিমিক্সের 1 থেকে 4% প্রোভাইড করে কে? ভিটামিন, মিনারেলস আর এডিটিভস, ঠিক আছে? গোটা কমপ্লিট ফিডের 1 থেকে 4% হচ্ছে এই ভিটামিন মিনারেল প্রিমিক্স। এরপর আস্তে আস্তে হচ্ছে এনিম্যাল প্রোটিন। এটা বাজারে অ্যাভেলেবল হচ্ছে 10 থেকে 15 ভ্যারাইটিস, ঠিক আছে? এই 10 থেকে 15 ভ্যারাইটিস এর মধ্যে লাগে কতটুকু? 4 থেকে 6%। এটা কতটুকু লাগে? 4 থেকে 6%, ঠিক আছে? বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আবার এটা হচ্ছে টোটাল কনসেন্ট্রেটে কত পার্সেন্ট? 5 থেকে 10%। 4 থেকে 6% এনিম্যাল প্রোটিন লাগে, কিন্তু সেটা হচ্ছে আবার টোটাল কনসেন্ট্রেট ফিডের 5 থেকে 10%, ঠিক আছে? এরপরে ভেজিটেবল প্রোটিন হচ্ছে 15 থেকে 20 ভ্যারাইটির আছে, সেটা লাগে কত? 20 থেকে 25%। অর্থাৎ এই যে 15টা 20টা ভ্যারাইটিস আছে, এর মধ্যে থেকে জিনিসগুলো নিয়ে আমি যদি খাবার অ্যাড করতে চাই, সয়াবিন মিল আমি 20 থেকে 25% অ্যাড করবো, র্যাপসিড মিল, সানফ্লাওয়ার মিল, এগুলো সবকিছু মিলায় 25% পর্যন্ত অ্যাড করে যাবে, যেটা ফুল কনসেন্ট্রেট ফিডের কত পার্সেন্ট? 25 থেকে 35%, ঠিক আছে? এরপর হচ্ছে বাই প্রোডাক্ট, কিছু আছে কর্ন গ্লুটেন আছে, কিছু মোলাসেস আছে, এটা 20 থেকে 30 রকমের পাওয়া যায়, এটা 10% থেকে শুরু করে 60% পর্যন্ত লাগতে পারে। তবে এটা ডিপেন্ড করবে কার ফিড বানাচ্ছে। যদি গরুর ফিড হয় সেখানে মোলাসেস বেশি লাগবে, যদি মুরগির ফিড হয় মোলাসেস লাগবে না, মোলাসেস দেওয়া যাবে না, ঠিক আছে? সেই জিনিসগুলো আমার জানতে হবে, আমি কার ফিড বানাচ্ছি তার উপর ডিপেন্ড করে 10 থেকে 60% পর্যন্ত ভেরিয়েশন হতে পারে। আর সবচেয়ে বেশি যেটা লাগে এবং সবচেয়ে কম ভ্যারাইটিস পরিমাণ পাওয়া যায় সেটা হচ্ছে গ্রেইনস, সিরিয়াল গ্রেইন বা মেজ বা ক্রপ জাতীয়, যেটা 5 থেকে 10টা অ্যাভেলেবেল আছে। মেজ, হুইট, তারপর হচ্ছে রাইস, তারপর হচ্ছে তোমার ওট, এগুলা অ্যাভেলেবেল, ঠিক আছে? 5 থেকে 10টা পাওয়া যায়। এটা 0 থেকে 60% পর্যন্ত লাগতে পারে, ঠিক আছে? 60% পর্যন্ত এটা আমার মেজর পোর্শন হচ্ছে এই গ্রেনটাই লাগে। তো সবগুলা মিলায় কমপ্লিট ফিড কত হয়? 100%, যার মধ্যে ভেজিটেবল প্রোটিন, বাই প্রোডাক্ট আর ইয়া মিলায় হচ্ছে এনিম্যাল প্রোটিন মিলায় হচ্ছে 25 থেকে 35%। তার মধ্যে এনিম্যাল প্রোটিন থাকে হচ্ছে 4 থেকে 6%, বা যেটা কনসেন্ট্রেটেড 5 থেকে 10%, আর প্রেমিক্স থাকে হচ্ছে 1 থেকে 4%, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাভেলেবিলিটি ডিপেন্ডস অন দ্য ভ্যারাইটিস, কি কি তোমার কাছে অ্যাভেলেবল আছে সেইটার উপর বেস করে তার ইনক্লুশন লেভেল কতটুকু হবে সেটা এখানে বলে দেওয়া আছে। এতে কার কোনো কোয়েশ্চেন আছে? কার কোনো কোয়েশ্চেন? কার কোনো কোয়েশ্চেন আছে গাইস? নাই? ওকে, এরপর হচ্ছে রিসেপশন অফ র মেটেরিয়ালস, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি কিন্তু অলরেডি রিসেপশন অফ র মেটেরিয়াল কিছুটা আলোচনা করেছি, যে প্রথমে একটা ফিড কি হয়, আসে, প্রথমে সে ফিডটা হচ্ছে কোত্থেকে আসে? বাইরে থেকে, যেখানে আমি কন্ট্যাক্ট করছিলাম কন্ট্যাক্ট ফার্মারের কাছ থেকে, অথবা এলসি করে, অর্থাৎ এলসি মানে কি? কোটেশন করে, তাই না? যে লোকাল কোটেশন বা ইম্পোর্টেড কোটেশন, কোটেশন করার পরে আমি সেই খাবারটা নিয়ে আসি, অথবা টেন্ডার করে আমি খাবারটা যখন কিনলাম, কেনার পরে যখন সেটা আমার গেটে আসলো, গেটে আসার পরে সেটাকে আমি কিছু বেসিক প্রাইমারি টেস্ট করলাম, তার ওজন ঠিক আছে কিনা,
তার ময়েশ্চার ঠিক আছে কিনা, তার যেগুলা মোটামুটি থাকা দরকার সেগুলো আমরা এনআইআর মেশিন দিয়ে, এনআইআর একটা মেশিন, এই মেশিন দিয়ে 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে একটা ফিডের কম্পোজিশন বলে দিতে পারে। জি জি বলো। ঠিক আছে, সো এখান থেকে আমরা জানলাম যে র ম্যাটেরিয়ালটা কেটে আসলো, তাকে একটা টোকেন দেওয়া হয়, সেই টোকেন নিয়ে সে ভিতরে চলে গেল, ভিতরে যাই দেখা গেল যে একটার পর একটা ট্রাক দাঁড়ায় আছে। এখন টেস্ট করতে হবে তাদেরকে, ফাইনালি ডিসচার্জ করার আগে তাদেরকে ফাইনাল টেস্টিং করতে হবে, দিয়ে তাদেরকে আমি কেমিক্যাল ইভ্যালুয়েশনের জন্য পাঠাই। পাঠানোর পরে যখন সেগুলা সিগন্যাল পেয়ে যায়, গ্রিন সিগন্যাল পেয়ে যায় যে হ্যাঁ সব ঠিক আছে, তখন সেটা কি হয়, সেটাকে আমরা তাদের সাইজ অনুযায়ী, তাদের পরিমাণ অনুযায়ী এবং তাদের স্ট্রাকচার অনুযায়ী তাদেরকে আমরা স্টোর, ঠিক আছে। তো দেখো আমাদের 3 ধরনের ইনগ্রেডিয়েন্ট আমাদের র ম্যাটেরিয়াল ফিড মিলে ঢোকে, একটা হচ্ছে গ্রেন অয়েল সিড জাতীয় ইনগ্রেডিয়েন্ট, একটা হচ্ছে ড্রাই মাইক্রো ইনগ্রেডিয়েন্ট যেগুলো হচ্ছে প্রিমিক্সেস, এডিটিভস বা লাইম, আর একটা হচ্ছে লিকুইড ইনগ্রেডিয়েন্ট যেমন হচ্ছে মোলাসেস, তেল, আর হচ্ছে হিটেড সল্ট। এগুলো হচ্ছে তোমার ঢুকে হচ্ছে ইন দ্য ফর্ম অফ লিকুইড। এই 3 ধরনের ইনগ্রেডিয়েন্টের স্টোরেজ কি একই রকম হবে, রিসেপশন কি একই রকম হবে? কখনোই একই রকম হবে না, ঠিক আছে। এরপরে আমরা যাব যে রিসেপশনের স্টেপ গুলা কি কি। প্রথমে গাড়ি থেকে নামানো হয়, যে দরজা দিয়ে ঢুকে গেল, গাড়ি থেকে আনলোড করার আগে তাকে ওয়েট করা হয়, ঠিক আছে। সরি, বলি আমি ক্লাস নিচ্ছি। হ্যালো, ঠিক আছে। তো 3 ধরনের ইনগ্রেডিয়েন্ট, এরপরে সেটাকে আমরা 4টা স্টেপে, প্রথমে হচ্ছে যে এটা ভুল হয়েছে, এটা আনলোডিং ফ্রম দ্য ট্রান্সপোর্ট, এটা পরে যাবে, এটা আগে যাবে, এটা পরে যাবে, ঠিক আছে। প্রথমে আমি কি করবো, ওয়েট নিব, ওয়েট নেওয়ার পরে সে স্যাম্পলটাকে ওয়েট, আচ্ছা এখন আমাকে বলো যে প্রথমে আমি যখন ব্রিজের উপর উঠলো, উইং ব্রিজের উপর উঠলো, ঠিক আছে, তখন প্রথমে আমি স্যাম্পল সহ ট্র্যাকটা ওজন করলাম। এখন আমি যে কতটুকু স্যাম্পল ঢুকলো এটা আমি কিভাবে বের করবো, আমার তো ট্র্যাকের চলে আসছে, কি বলতে পারবা? স্যার মোট ওজন থেকে স্যার ট্রাকের ওজন বাদ দিলে হবে। কিভাবে ট্র্যাকের লোডিং করার পরে স্যার ওইটা হ্যাঁ। আনলোডিং করার পরে যখন খালি ট্রাকটা বের হয়ে আসবে তখন আমি তাকে আবার ওয়েট করবো, ওয়েট করার পরে দেখবো যে তার কতটুকু ওজন হয়েছে, ঠিক আছে। এটা মনে থাকবে তো? তাহলে এভাবে আমরা 5টা স্টেপ, প্রথমে ওয়িং করা হয়, তারপরে আনলোডিং করা হয়, তারপরে স্যাম্পলিং করা হয়, এন্ড ফাইনালি সেটাকে স্টোরেজ করার জন্য কনভেয়ার দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। যদি এটা ওয়্যার হাউসে আমরা স্টোর করি, রিসেপশন করি, তাহলে আমাদের এরকম কাঠের কিছু প্লেট দেখতে পাবো, তোমরা দেখছো হয়তো, কাঠের প্লেট গুলার মধ্যে কি করা হয়, স্টোর গুলা করা হয়, ঠিক আছে। এই ছবিগুলোকে দেখতে হবে আনফরচুনেটলি, ঠিক আছে। তারপর হচ্ছে ড্রাই ইনগ্রেডিয়েন্ট গুলাকে আনলোডিং করে বস্তায় করে অথবা সাইলোতে ইয়া করা হয়। এই ধরনের হাইড্রোলিক কনভেয়ার, ছোট ছোট ট্রাক লিফটার ইউজ করা হয় যাতে করে বস্তাগুলো আমরা তুলে নিয়ে যেতে পারি, এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার করতে পারি, ঠিক আছে। আর লিকুইডের ক্ষেত্রে মোলাসেস বা ভেজিটেবল অয়েল ডাইরেক্টলি ড্রামে করে আসে এবং ড্রামে করে তাদেরকে স্টোরেজ করা হয়, ঠিক আছে। সো এইটাই হচ্ছে রিসেপশন। রিসেপশনের সাথে এই 4টা মেশিন জড়িত, এই জন্য 4টা ছবি আঁকতে হবে, 2টা ছবি বাদ দিয়ে দিচ্ছি। কোনো কোয়েশ্চেন আছে এখানে? কোনো কোয়েশ্চেন গাইস? ওকে, তাহলে আমরা নেক্সট যাই। নেক্সট হচ্ছে নেক্সট দেখা যাচ্ছে। জি স্যার। আমরা আসবো ডিফারেন্ট কনভেইং সিস্টেমে, ঠিক আছে। আমরা যে বললাম যে বাকেট এলিভেটর, তারপর হচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে কনভেয়ার সিস্টেম, এটাকে 6টা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে গ্র্যাভিটি ফ্লো কনভেয়ার, এটা আসলে না দেখাতে পারলে তো সেটা তোমাদেরকে আমি কেমনে বুঝাই। কনভেয়ার হচ্ছে, গ্র্যাভিটি ফ্লো কনভেয়ার হচ্ছে যখন মনে করো যে আমি কেমনে বুঝাই, ধরো যে এই যে আমাকে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে স্যার। আমার হাতে একটা মোবাইল আছে, ঠিক আছে, মনে করো এটা একটা সারফেস, ঠিক আছে। এখন আমি এখানে এটা রাখলাম, এখন এটা কি করতেছে, পড়ে যাবে? এটাকে যদি টিল্ট করে দিলে পড়বে, করতে হয়, তাহলে কি করতে হবে?
এটাকে গড়ায় করতে হলে ডিল করে দেবো স্যার। এইটাই হচ্ছে গ্র্যাভিটি ফ্লো, ঠিক আছে, যে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে সে নিচের দিকে অটোমেটিক্যালি পাস করে যাবে, এটাকে হচ্ছে গ্র্যাভিটি ফ্লো কনভেয়ার বলা হয়। আর স্ক্রু কনভেয়ার কি? কোন স্ক্রু কনভেয়ার দেখছো, কোথায় দেখছো বলতো? বিভিন্ন জায়গায় দেখছো যে এরকম চক্রবক্র থাকে, সামনের দিকে সে পাস করে নিয়ে যায়, ঠিক আছে। পেন্সিলের মাথায় দেখবা যে আগে পেন্সিল গুলো ঘুরাইলে মনে হচ্ছে কোন এক জায়গায় শেষ হয়ে যাচ্ছে, ওইটা হচ্ছে এক ধরনের কনভেয়ারের মতো, যে ওরকম থাকে, পেঁচানো থাকে, সে অটোমেটিক্যালি ঘুরাই সামনে পাস করে, এটাকে বলে স্ক্রু কনভেয়ার। আর চেন কনভেয়ার হচ্ছে যে এই পাশে একটা মোটর থাকে, এই পাশে একটা মোটর থাকে, দুই মোটরের মাঝখানে চেনটা ঘুরতে থাকে, এটা হচ্ছে চেন কনভেয়ার। আর বাকেট এলিভেটর তোমরা দেখলা, তাই না? আর বেল কনভেয়ার, এখানে বেল কনভেয়ার হচ্ছে বেল, যে চেনের বদলে বেল থাকে যখন, সেটাকে বলা হয় বেল কনভেয়ার, ঠিক আছে। 1 মিনিট। সরি গাইস, সিনিয়র স্যার ছিল তো। আচ্ছা, সো বেল কনভেয়ার হলো যখন মোটর দুই পাশে থাকবে আর বেলটাকে ঘুরাতে থাকবে, অর্থাৎ এইখান থেকে যখন ওখানে ঘুরে হরিজন্টালি কোনো জিনিস পাস করবে, অথবা দেখবা যে পাথর যখন ভাঙে, তখন দেখবা যে পাথর ভাঙিয়ে এক জায়গা থেকে যে পাস করে ফোন না করে এরকম একটা এরকম একটা বেল কনভেয়ার থাকে, ঠিক আছে। এইভাবে যখন জিনিসটা পাস করে তখন সেটাকে বলা হয় বেল কনভেয়ার, ঠিক আছে। সাইজের ক্যাপাসিটির উপরে একটা বাকেট এলিভেটরে যদি বাকেট লাগানো হয়, সেটা কত সাইজের হবে এবং কি শেপের হবে সেটার উপর ডিপেন্ড করে, কয়টা বাকেট লাগানো হবে সেটার উপর ডিপেন্ড করবে। যদি আমার 20 থেকে 40টা পাস করা ক্যাপাসিটি থাকে, তাহলে 15 সেন্টিমিটারের রাউন্ড বটম ক্রস সেকশন থাকবে, অথবা 15 × 15 সেন্টিমিটার স্কোয়ারের একটা বাকেট থাকবে। 40 থেকে 60টা হলে 20টা, 60 থেকে 80টা হলে 25টা, এবং বড় বড় কনভেয়ার বাকেট থাকবে, ঠিক আছে। তো গ্র্যাভিটি ফ্লো কি? ওই যেটা বললাম, টিল্টেড পজিশনে যখন সেটা পাস হয়ে যাবে 60 ডিগ্রিতে, তখন সেটাকে বলে গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে পাস হয়ে যাওয়া, ঠিক আছে। স্ক্রু কনভেয়ার কি? এই যে স্ক্রু কনভেয়ার দেখতে পাচ্ছ, স্ক্রু কনভেয়ার দেখা যাচ্ছে গাইস? জি স্যার। এই যে এটা হচ্ছে স্ক্রু কনভেয়ার, ঠিক আছে। আচ্ছা, এই যে স্ক্রু কনভেয়ার দেখো, এটা বাইরে থেকে দেখতে এরকম লাগে, এখানে খাবারটা দিলে অটোমেটিক্যালি ঘুরতে যায়, সে পাস করে দিবে, ঠিক আছে। এখন এটার সুবিধা কি? স্ক্রু কনভেয়ার সুবিধা হচ্ছে যে এটাকে ভলিউমেট্রিক জিনিস পাস করার জন্য, বা অনেকগুলো জিনিস পাস করার জন্য, খুব দ্রুত গতিতে পাস করার জন্য আমরা ইউজ করা হয়। যদিও এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এটা ফিল হতে সময় একটু বেশি নেয়। দ্রুত পাস হয় ঠিক আছে, কিন্তু সময় ফিল হওয়ার সময়টার জন্য, কারণ একই জায়গা দিয়ে যেহেতু পাস হচ্ছে, এই জন্য পাস করতে সময় একটু বেশি নেয়, এবং পাওয়ার কনজাম্পশন বেশি হয়, যেহেতু মোটর কন্টিনিউয়াসলি কাজ করতে হচ্ছে, এবং একটা মোটরের উপরে একটা প্রেশার, এই জন্য কন্টিনিউয়াসলি হায়ার পাওয়ার কনজাম্পশন হয়ে থাকে। চেন কনভেয়ার কি? তোমরা সাইকেল দেখছো না, সাইকেলের চেন দেখছো না? এই দেখো, সাইকেলের চেন এরকম থাকে না? এইখানেও চেন কনভেয়ারের মধ্যে এরকম চেন দিয়ে পাস করা হয়। এই যে যেরকম চেন লাগানো থাকে, চেনের উপর দিয়ে এটা খাবারটা পাস হতে পারে, ঠিক আছে। এটাকে বলা হয় চেন কনভেয়ার। এখানে চেন কনভেয়ার ছবি দেওয়া আছে, ঠিক আছে। এরপর হচ্ছে বাকেট এলিভেটর। বাকেট এলিভেটর হচ্ছে আমরা যে দেখলাম ওই যে লম্বা লম্বা দাগের মতো, ঠিক আছে। এখানে দেখো বাকেট এলিভেটর ছবি দেওয়া আছে। এই যে এইখানে দেখো বাকেট গুলো লাগানো আছে হলুদ হলুদ কালারের, যে দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ যে হলুদ কালারের গুলা, এই যে এগুলো হচ্ছে বাকেট, ঠিক আছে। একটা এরকম বাকেট লাগানো আছে। এইখান দিয়ে যখন সে যাবে, এখান থেকে যখন সে উপরে উঠবে, এখানে তো খাবারটা প্যাকেটটা ভর্তি হয়ে যাবে। আবার যখন এখান দিয়ে সে খাবারটা নিয়ে উপরে উঠবে, যখন এই মোটর দিয়ে যখন এইখানে আসবে, তখন ধাক্কায় খাবারটা এই পাশ দিয়ে পড়ে যাবে, এবং বাকেটটা অবিরত কাল এভাবে ঘুরতে থাকবে, ঠিক আছে। এইভাবে কিন্তু বাকেট এলিভেটর কাজ করে, ঠিক আছে। বুঝছি সবাই বাকেট এলিভেটর কিভাবে কাজ করে? আপনি এটা পরে দেখা যাবে পরীক্ষার সময়, ঠিক আছে, আগে দেখে গেলে লাভ নেই, মনে থাকবে না। মাথায় রেখে। এরপরে হচ্ছে বেল কনভেয়ার। বেল কনভেয়ার কেমন? বেল কনভেয়ার ছবি দিয়ে নেই, বাদ দিয়ে দিচ্ছি। বেল কনভেয়ার লাগবে না, জাস্ট পড়লে হবে যে বেল, যে তোমার
স্ক্রুর বদলে যখন আমি বেল্ট লাগাবো বা চেনের বদলে যখন আমি বেল্ট লাগাবো সেটাকে বলা হয় বেল কর্ড, ঠিক আছে? পাথর ঘাটিতে বা পাথর ভাঙানোর সময় এই বেল কর্ডটা দেখা যায়, ঠিক আছে? আপনার কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন গাইস? ওকে, আচ্ছা, আজকে কি আরো করবা? না স্যার, এই করবারও নিতে পারবা? এখন অন করে হবে আম্মু। আচ্ছা, অন করলে সমস্যা নাই, ফোন তো গাইস, সাইফুল, স্যার আপনি নিতে চাইলে আমরা পারবো। তুমি তো টেকনিক্যাল উত্তর দিতেছো, আমি তো দিতে পারবো, তুমি নিতে পারবা কিনা? এতগুলো একসাথে নিতে পারবা? স্যার থাক স্যার, আজকে এই পর্যন্ত। স্যার আজকে থাক। রোজায় খুব কষ্ট হচ্ছে না? তোমরা এখন লেকচার দিলা যে, অনেক কষ্ট হইতেছে। আচ্ছা, Recording এখন stopped. সবার ভিডিও অন করো, দেখি তোমাদের চেহারা মোবারক গুলো একটু দেখি আমি। অন করতে চাচ্ছি। আর সমস্যা নাই, আমি এই ফোন দিয়ে অন করছি। যারা হিজাব করো তাদের দরকার নাই, আমি চেহারা দেখার জন্য না, জাস্ট খালি আদৌ আদৌ আসে না সব আইসে ঘুমাইতেছে সেটা দেখতে যাচ্ছে আর কি। স্যার আমার এখানে সমস্যা করছে স্যার, ভিডিও ঠিক আছে। অন করতে দিচ্ছি। ওকে, সমস্যা নাই। অভিক রয়, ফারুক, সঞ্জিতা, বাকিরা কই আছে? এনামুল, জান্নাতুল, মনীষা, কই তোমরা কোথায়? তোমরা কি ক্লাস করো আদৌ নাকি বুঝি না তো? জি স্যার আছে। আচ্ছা, অলরাইট, থ্যাংক ইউ। তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই, পরীক্ষা নিব তোমাদের। আর দেখি ঈদের পরে এসে পরীক্ষা নিব, ঠিক আছে? জি বলেন। হ্যাঁ হ্যাঁ, অ্যাটেন্ডেন্স লাগবে। জি স্যার। অ্যাটেন্ডেন্স তো পৌঁছে স্যার।